আচ্ছা একটা জিনিস বল যে সার্জারি কত রকমের হয়, কোন আইডিয়া আছে? প্রথমে আগে জানি তোদের থেকে জানি, বল 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 যেটা মনে আছে। না, সেটা তো সার্জারি দু রকমের হয়, একটা ইলেকটিভ আর এমার্জেন্সি। এভাবে বলবি, টাইপ অফ সার্জারি যখন জিজ্ঞাসা করবে ইলেকটিভ অ্যান্ড এমার্জেন্সি, ঠিক আছে? এবার যে কোনো সার্জারির আগে আমরা যে পেশেন্টটাকে প্রিপারেশন করছি, পেশেন্টটা আমার কাছে আসছে বা তোর কাছে আসছে, সেইখান থেকে শুরু হচ্ছে কন্ট্যাক্ট উইথ পেশেন্ট, দিয়ে ও ওটি টেবিলে উঠছে, এইটা হচ্ছে প্রি অপারেটিভ পিরিয়ড। ওটিতে ইনসিশন দেওয়া হয়েছে, অ্যানাস্থেসিয়া করার পর ইনসিশন জুড়ে দেওয়া হয়েছে, ইন্ট্রা অপারেটিভ পিরিয়ড, ঠিক আছে? দিয়ে পেশেন্ট ওয়ার্ডে চলে গেছে, ডিসচার্জ হয়ে গেছে এবং কিছুদিন পর ফলো আপে আসছে, এই পার্টটা হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ড। ওকে, এইবার আমাদের মেন আজকের টপিকটা হচ্ছে প্রি অপারেটিভ। প্রি অপারেটিভ কি কি ভাবে একটা পেশেন্টকে ওটির জন্য প্রিপারেশন করবো, সেটা কোনো ইলেকটিভ ওটির জন্য হতে পারে বা ইমার্জেন্সি ওটির জন্য হতে পারে। কেন লাগে? একটা পেশেন্ট আসলো, হার্নিয়ার পেশেন্ট, তুই দেখলি ঠিক আছে, এটা তাহলে কি করতে হবে? হার্নিয়াতে পেশেন্ট আসলে, ইনগুইনাল হার্নিয়া আসলে কি অপারেশন করবো? হ্যাঁ বল, দেখো না, হ্যাঁ করবো। দিয়ে পেশেন্ট বললো আমার ডায়াবেটিস আছে এবং ইসকেমিক হার্ট ডিজিজ আছে, মানে ও বললো আমি অ্যাসপিরিন খাই। তাহলে আমি তো দুম করে পেশেন্টটাকে অপারেশন করতে পারবো না, তাহলে পেশেন্টটাকে রেডি করতে হবে অপারেশন করার জন্য। তাহলে যে কোনো পেশেন্ট আসলে ইম্পর্টেন্ট কি হিস্ট্রি নেব, একটা তো ডিজিজ স্পেসিফিক হিস্ট্রি নিচ্ছিস, ঠিক আছে, তার সাথে ইম্পর্টেন্ট হিস্ট্রি নিতে হয়। ইম্পর্টেন্ট হিস্ট্রির মধ্যে হচ্ছে আগে কোনো অপারেশন হয়েছিল কিনা, সেটা হচ্ছে পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি, ঠিক আছে? ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছে কিনা, আর হচ্ছে মেডিকেল হিস্ট্রি। মেডিকেল হিস্ট্রি একটা নিউমোনিক্স আছে, নিউমোনিক্সটার নাম হচ্ছে মিসটেটস। যারা ওয়ার্ডের ক্লাস করিস তাদেরও বলেছি, এটা একটা ফুল ফর্ম আছে, এইটা মনে রাখবে। যে কোনো হিস্ট্রি টেকিংয়ে, যে কোনো মেডিসিনের হিস্ট্রি হোক, সার্জারি হিস্ট্রি হোক, যে পাস্ট মেডিকেল হিস্ট্রি এগুলো জিজ্ঞাসা করতে হয়। কোনো মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে কিনা, এম ফর মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ঠিক আছে? এবার হচ্ছে জে ফর জন্ডিস, টি ফর টিউবারকুলোসিস, এইচ ফর হাইপারটেনশন বা হার্টের কোনো ডিজিজ, আর ফর রিউম্যাটিক ফিভার, ই ফর এপিলেপসি, এ ফর অ্যাজমা বা সিওপিডি মানে রেসপিরেটরি কোনো প্রবলেমগুলো, ডি ফর ডায়াবেটিস, এস ফর স্ট্রোক। এই যে যেগুলো থাকলে এগুলোর কিন্তু আমাকে অপটিমাইজ করে তারপর পেশেন্ট কিন্তু অপারেশন করতে হবে, ঠিক তো? নইলে আমি যদি পেশেন্টকে এরকম, একটা পেশেন্টের হচ্ছে অ্যাজমার হিস্ট্রি আছে বা জন্ডিস আছে বা এমআই আছে, আমি অপারেশন করলাম, পেশেন্ট অপারেশন টেবিলে মরে গেল, তাহলে আমাকে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। অপটিমাইজেশন দুভাবে হয়, একটা ইলেকটিভ ওটির জন্য, একটা ইমার্জেন্সি ওটির জন্য, ঠিক আছে? তারপর তোর ইম্পর্টেন্ট এক্সামিনেশন যেগুলো করার হয় করবি, ঠিক আছে? এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, ইম্পর্টেন্ট এক্সামিনেশনের মধ্যে বেসিক্যালি আমরা দেখি, তার সাথে যেটা দেখে অ্যানাস্থেসিস্ট, এটা দেখে, খুব ইম্পর্টেন্ট। কারণ যে কোনো অপারেশন করার আগে তাকে তো হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া দিতে হবে বা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিল, সেটা জেনারেল অ্যানাস্থেসিয়া কনভার্ট হতে পারে। কি করতে হয়? জেনারেল অ্যানাস্থেসিয়া ইনটিউবেশন করা হয়, টিউব পড়ানো হয়। এটা টিউব পড়াতে গেলে একটা ইয়ারওয়ে স্কোর করা হয়, যে টিউবটা পড়ানো ডিফিকাল্টি হবে কিনা, ডিফিকাল্ট ইনটিউবেশনে ডিফিকাল্টি হবে কিনা, সেটার উপর বেস করে একটা স্কোর করা হয়। সেই স্কোরটার নাম হচ্ছে মলমপট্টি স্কোর। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে? স্কোরটা করে রাখিস। গ্রেড 1 মানে হচ্ছে পেশেন্টটাকে হচ্ছে মাউথ ওপেন করতে হলে, হাঁ করলো, ঠিক আছে, পুরো পোস্টেরিয়র ফ্যারিংসটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে গ্রেড 1। ফসেস মানে হচ্ছে পোস্টেরিয়র ওয়াল দ্য ফ্যারিংস, পুরো পোস্টেরিয়র ফ্যারিংসটা দেখতে পাচ্ছি, সেটা গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে পোস্টেরিয়র ফ্যারিংস দেখতে পাচ্ছি কিন্তু কিছুটা পার্ট অফ ইউভিলা দেখা যাচ্ছে, পুরোপুরি ইউভিলাটা দেখা যাচ্ছে না, ইউভিলাটা কিছুটা ঢুকে যাচ্ছে। গ্রেড 3 মানে হচ্ছে ইউভিলা কিছু দেখতে পাচ্ছি কিনা, শুধু সফট প্যালেট দেখতে পাচ্ছি। আর গ্রেড 4 মানে হচ্ছে হার্ড প্যালেট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই গ্রেডিংটা কিন্তু মনে রাখতে হবে, এটা মলমপট্টি স্কোর গ্রেডিংটা পরীক্ষার সময় ধরতে হবে, তাহলে এটা ইম্পর্টেন্ট ফর ইন্টিউবেশন। আচ্ছা, এবার কি কি ইনভেস্টিগেশন করতে হয়, এগুলোকে বলা হয় বেসলাইন ইনভেস্টিগেশন। পরীক্ষার সময় টার্মটা রুটিন ইনভেস্টিগেশন টার্মটা ইউজ করবে না, ঠিক আছে? রুটিন না, কথার নাম হচ্ছে বেসলাইন ইনভেস্টিগেশন। সেখানে কি করা হয়? কমপ্লিট ব্লাড কাউন্ট দেখা হয়, সোডিয়াম পটাশিয়াম, ইউরিয়া ক্রিয়েটিনিন। ইউরিয়া ক্রিয়েটিনিন পার্টটা হচ্ছে কিডনি ফাংশন টেস্টের মধ্যে পড়ছে।
ঠিক আছে। ফাস্টিং ব্লাড গ্লুকোজ চেক করা হয়। আচ্ছা, ফাস্টিং ব্লাড গ্লুকোজ আর পোস্টপ্যান্ডিয়াল সব পেশেন্টের করছি কেন? তুই বলতে পারছিস যে শুধু ডায়াবেটিক পেশেন্টেরই করতে পারতাম, কেন করবো? কিছু আইডিয়া দেখো, ফাস্টিং ব্লাড গ্লুকোজ কেন করবো? কোন আইডিয়া? পেশেন্টের একটা, ও আর কোনোদিন বলেনি ডায়াবেটিসের সিমটম সবসময় আসে না। কিভাবে হয়? একটা ডায়াবেটিক ফুড দিয়ে আসে বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হলে তখন পেশেন্টটা হসপিটালে ভর্তি হয়, ও জানতে পারছে যে ডায়াবেটিস আছে। কিন্তু পেশেন্টের হচ্ছে এটা ডায়াবেটিস আছে, ও কোনোদিন জানে না এবং তার জন্য ওষুধ খাচ্ছে না। এইবার হচ্ছে আমাকে ওই রুটিন ওই জন্য একটা ফাস্টিং আর হচ্ছে পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ করতে হয়, দেখার জন্য যে ও ডায়াবেটিস আছে কিনা। যদি ডায়াবেটিস থাকে তাহলেও একটা টেস্ট করতে হয় স্পেশালি, সেটা হচ্ছে HbA1c। সেটা আমি পরে পড়াচ্ছি, স্লাইডে পরে আছে ডায়াবেটিস থাকলে কি করা হয়, ঠিক আছে। তো অনেক পেশেন্টের ডায়াবেটিস আছে, ও নিজেও জানে না, সেটার জন্য করা, ঠিক আছে। আচ্ছা, লিভার ফাংশন টেস্ট করতে লাগবে। এখানে আমি পিটিআইএনআর, এপিটিটি, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম সবই লিখেছি, কিন্তু সব করা হয় না রুটিনলি, মানে বা বেসলাইনে যেটা করা হয় সেটা হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইমটা করা হয়। এবার পেশেন্টের একটা হিস্ট্রি নিলি, হিস্ট্রিতে বলছে যে অল্প কিছুতে কেটে গেলেই ওর হচ্ছে ব্লিডিং হয় এবং ব্লিডিংটা কিছুতেই কমছে না, মানে খেলাধুলা করছে, পড়ে গেছে, ব্লিডিং কমছে না। সেই রকম ক্ষেত্রে পিটিআইএনআর, এপিটিটিটা করতে লাগবে। বাট স্টিল আমরা ইন প্র্যাকটিস পিটিআইএনআর, এপিটিটি করিয়ে নিই। আচ্ছা, আইএনআর এর রোল কি বলতে পারবে? আইএনআর বেশি থাকলে কি বলা হয়, কি জন্য আইএনআর বেশি হতে পারে? হ্যাঁ, আয়নার বেশি থাকলে ভিটামিন কে দেবো, ঠিক কথা। তাহলে ভিটামিন কে এর ব্যাপারটা কি হচ্ছে? সিনথেসিস কথা হচ্ছে কি করে হচ্ছে? পুরোটাই হচ্ছে লিভারের সঙ্গে কানেক্টেড। লিভার ডিজিজ থাকলে কিন্তু আয়রনের ডিরেন্স থাকতে পারে, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র ব্লাডের সমস্যার জন্য বা কোয়াগুলেশনের সমস্যার জন্য আয়নার সমস্যা হবে এরকম করে না, লিভারের প্রবলেম থাকলেও কিন্তু আয়নার ডিজিজ হতে পারে। তো এগুলো সব দেখতে হবে। লিভার ফাংশন টেস্ট তো দেখছি আমরা। আচ্ছা, ভাইরাল সেলোলজি মধ্যে এগুলো করা হয়। HbS-Ag, HbS-Ag মানে হচ্ছে হেপাটাইটিস বি অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেন। অ্যান্টি-HCV মানে হেপাটাইটিস সি অ্যান্টিবডি, ঠিক আছে। HIV-1, HIV-2 এগুলো কেন করা হয়? না, সবাইকে করা হয়, শুধু আইভি ড্রাগ অ্যাবিউজার্স না। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল গলব্লাডার করাতে, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বলছি। তো আমি এরকম বেসলাইন ইনভেস্টিগেশন করেছি, তার HbS-Ag, ঠিক আছে, পজিটিভ এসেছে। সে পেশেন্টটা একজন স্কুলের টিচার, বেঙ্গলি টিচার। সে কি আইভি ড্রাগ অ্যাবিউজার হচ্ছে? হচ্ছে না। আর কি কি কারণে হতে পারে? হ্যাঁ, বল বল বল। ব্লাড ট্রান্সমিশন হতে পারে, ওই যে শুরুতে বলেছিলাম ব্লাড ট্রান্সমিশন, এটা একটা কাজ। আর একটা হয়, যেটা হয় হচ্ছে চুল কাটতে গেছে, ওই যে রিপিটেড এই সেম ব্লেড ইউজ করছে, ঠিক আছে। আমি তো একটু বলতে পারি না যে টিচার, বেঙ্গলি টিচার, উনি আইভি ড্রাগ অ্যাবিউজার, খুব ভালো লোক। তো ওনার ক্ষেত্রে হওয়ার চান্সটা এটা ছিল, ওর ব্লাড ট্রান্সমিশন হিস্ট্রি ছিল না, ঠিক আছে। ওই ব্লেড থেকে অন্য কোনো একজনের ছিল, সেখান থেকে চলে এসছে, ঠিক আছে। এইবার যদি একটা হচ্ছে পজিটিভ থাকে, হেপাটাইটিস বি, অ্যান্টি-HCV মানে হেপাটাইটিস সি বা HIV, কোনোভাবে যদি পজিটিভ থাকে, সেই অপারেশনটা করার সময় অনেক প্রিকশন নিয়ে করতে হয়। কারণ আমরা এক্সপোজ হচ্ছি, যারা অপারেশন করছে, আমি, নার্স, অপারেশনের টেকনিশিয়ান, সবাই এক্সপোজার হচ্ছে। আমাদের কিন্তু ইন্টারঅপারেটিভ অনেক সময় নিডল ইঞ্জুরি হয়, কিন্তু সেই সময় কিন্তু আমাদের শরীরে চলে যেতে পারে। কিন্তু এইরকম ক্ষেত্রে আমরা যখন কি করব, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে PPE পরে অপারেশন করব, যাতে আমাদের ইঞ্জুরি হওয়ার চান্স কমে যায়। প্লাস ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজেশন করেছি, নর্মাল স্টেরিলাইজেশন করা হয়, এই ইনস্ট্রুমেন্টগুলোকে স্পেশালভাবে স্টেরিলাইজেশন করা হয়। আর ওই ইনস্ট্রুমেন্ট ইউজ করার পর, মানে ইউজ করলো, আবার কদিন ইউজ করতে পারবে না পুরোপুরি স্টেরিলাইজেশন কমপ্লিট না হলে, ঠিক আছে। তো শুনতে পাচ্ছিস তো তুই? তাহলে খুব ইম্পর্টেন্ট এই ভাইরাল সেলোলজি। তারপর আমি বলবো কি আছে। আর ইসিজি, একটা বেসিক ইসিজি করা হয়, একটা চেস্ট এক্সরে করে দেখানো হয় যে চেস্টে কোনো সমস্যা আছে কিনা। এবার কিছু কিছু কমন প্রবলেম বলছি, ঠিক আছে। ফার্স্টে কার্ডিওলজি দিয়ে শুরু করছি।
ইসকেমিক হার্ট ডিজিজ। তাহলে বললাম যে একটা 60 ইয়ার্স মেল রাইট ইনগুইনাল হার্নিয়া নিয়ে এসছে, ঠিক আছে। ও হিস্ট্রি দিচ্ছে যে ওর 4 মাস আগে একটা লেফট সাইডের চেস্ট পেন হয়েছিল, তার জন্য ও হসপিটালাইজড হয়েছিল। সেখানে করোনারি এনজিওগ্রাফি করেছে, করার পর দেখা গেছে যে ব্লক আছে, 80% ব্লক আছে, ঠিক আছে, করোনারি আর্টারিতে। তার জন্য কি হয়েছে, কার্ডিওলজি স্টেন্টিং বলে, এইটাগুলো তো পড়েছিস অ্যাটলিস্ট মেডিসিনে। কার্ডিওলজি স্টেন্টিং করেছে, ঠিক আছে। স্টেন্ট দু রকমের দেওয়া হয়, একটা হচ্ছে ড্রাগ এলিউটিং স্টেন্ট, আর একটা হচ্ছে মেটাল স্টেন্ট। এখন মানে বর্তমানে সবসময় হচ্ছে ডিএস, যেটা হচ্ছে ড্রাগ এলিউটিং স্টেন্ট দেওয়া হয় যখন কার্ডিওলজি স্টেন্টিং করে। এই বিয়ার মেটাল স্টেন্ট আগে ইউজ করতো, এখন আর করে না। আমি কি বললাম, 4 মাস আগে হয়েছে এই জিনিসটা। ও আমার কাছে এসছে হার্নিয়া নিয়ে। হার্নিয়াটা রিডিউসেবল, নন অবস্ট্রাক্টেড, ঠিক আছে, ইনকমপ্লিট। এটাকে কি করছি, ইলেকটিভ সার্জারি না এমার্জেন্সি সার্জারি? হ্যাঁ বল, ইলেকটিভ করবো না এমার্জেন্সি করবো? বেসিক কথা, ইলেকটিভ সার্জারি করবো, কারণ ওর তো অবস্ট্রাকশনের কোনো সিমটম নেই। তাহলে আমি কি অপারেশন করবো 4টা পর? ড্রাগ এলিউটিং স্টেন্ট কতদিন? এবার এই যে একটা জিনিস আছে যে এই স্টেন্টিং করে, স্টেন্টিং করার পর যখন ছেড়ে দেয় কার্ডিওলজিস্ট, তখন বাড়িতে দুটো ওষুধ দেয়, ক্লোপিডোগ্রেল 75, অ্যাসপিরিন 75, প্রতিদিন দিনে একবার করে খেতে বলে, দিয়ে ছেড়ে দেয়। এইটাকে বলা হয় ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি, ঠিক আছে। অনেক সময় হচ্ছে টিকাগ্রেলও দেয়। এইবার এই 4 দেখে বল, তাহলে আমার 4 মাস হয়েছে, অপারেশন করবো কিনা, ইলেকটিভ অপারেশন। আমার কাছে আসলে কি বলবো পেশেন্ট? তাহলে আমি ওকে 2 মাস বলবো আরো ওষুধ খাও, আমার কাছে 2 মাস পর এসো, ঠিক আছে। এইবার 2 মাস পর যখন আমার কাছে আসবে, আমি তো অপারেশন করবো। ও অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাল খাচ্ছে, আমি কি বলবো যে অ্যাসপিরিন তাকে হচ্ছে অপারেশনের 5 দিন আগে বন্ধ করে দিতে। অ্যাসপিরিন বলছি, ক্লোপিডোগ্রালটা অপারেশনের 5 দিন আগে বন্ধ করতে। অ্যাসপিরিনটা কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। এবারে আর একটা পেশেন্ট আসলে যার 3 বছর বা 4 বছর আগে হচ্ছে স্টেন্টিং হয়েছে, সেক্ষেত্রে আমি দুটোই বন্ধ করে দিতে পারি, অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাল, কারণ অনেকদিন ধরে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপিতে চলেছে। তাহলে রিসেন্ট যেটা আছে, তাহলে রিসেন্ট পেশেন্টগুলোতে আমি কি করবো, এখানে যে প্রপার লেখা আছে যে 5 দিন আগে অ্যাসপিরিন বা এই ক্লোপিডোগ্রাল বন্ধ করবো, আর অ্যাসপিরিনটা কন্টিনিউ করে যাবো। আচ্ছা, এইবার আর একটা পেশেন্ট এসছে যে এসিএস মানে হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম আছে, ঠিক আছে। স্টেন্টিং কিছু করা হয়নি, ও হসপিটালে ভর্তি হয়েছিল, দিয়ে ট্রিটমেন্ট করেছে, করার পর ওকে হচ্ছে এই ক্লোপিডোগ্রাল বা অ্যাসপিরিন চলছে। এই হার্নিয়ার পেশেন্টটাই এসছে, ঠিক আছে। সেম কি বললাম, 4 মাসের হিস্ট্রি, 4 মাস হয়ে গেছে। তাহলে একে কি করবো, কি বলবো, কতদিন ওয়েট করতে বলবো? ব্যাস 10 মাস মতো ওয়েট করতে বলবো, টোটাল মানে 8 মাস মতো ওয়েট করতে বলবো, যে তারপরে আসো অপারেশন করাবে। এইবার আমি পেশেন্টটাকে 8 মাস ওয়েট করতে বলেছি, আর ওই বয়স্ক লোক 60 বছরের লোকটার হার্নিয়াটা কোনোভাবে অবস্ট্রাক্ট হয়ে গেছে। এবার এমার্জেন্সিতে এসছে, 7 মাসের মাথায় ও এমার্জেন্সিতে এসছে। আমাকে তাহলে তো অপারেশন তো করতে হবে, এমার্জেন্সি আসছে, তখন আমি কি করবো? এটাকে বলা হয় ব্রিজিং। ব্রিজিংটাকে পরের স্লাইডে দেখাচ্ছি কি করা হয়, ঠিক আছে। যাচ্ছে না কেন? তাহলে ব্রিজিং এ কি করা হয় দেখ, যেটা হচ্ছে বলা হয় যে উইথিন 3 মান্থসের মধ্যে যদি হয়, ঠিক আছে, বা হচ্ছে তো যেটা দেখালাম হচ্ছে 12 মাস হতে পারে। যদি ওর রিস্ক অফ করোনারি তো বা এমআই এর চান্স বাড়ে, মানে অ্যাকিউট করোনারি সিমটমের চান্স বেশি থাকে, তখন কি করবো, ব্রিজ করবো, আইভি অ্যান্টিপ্লেটলেট দেবো, সেগুলো কি টিরোফিবান, এফটি, ফিবাটাইড, ঠিক আছে, এই ওষুধগুলো দেবো, এগুলো আইভি অ্যান্টিপ্লেটলেট। ওকে, যেই অপারেশন হয়ে যাবে তখন আমি আবার ওরাল যে এজেন্টগুলো ডুয়াল অ্যান্টিপ্লেটলেট থেরাপি স্টার্ট করে দেবো, বুঝতে পারলি? কারণ পেশেন্ট আবার এমার্জেন্সি এসছে, আমাকে তো ওটি তো করতে হবে,
তখন হচ্ছে ব্রিজ করে দিলাম, মানে ব্রিজ করে দিলাম মানে অ্যান্টিপ্লেটলেট থেরাপি করছে সেটাতে আইভিতে কনভার্ট করে দিয়েছি, ঠিক আছে, ওরাল না রেখে। আর দিচ্ছি হচ্ছে তোর হচ্ছে এরকম টিরোফিমান টাইপের ড্রাগ দিচ্ছি, ঠিক আছে। যেই অপারেশন শেষ হয়ে যাচ্ছে, যখন হচ্ছে ওর ডায়েট স্টার্ট হয়ে গেল অপারেশন শেষের পর, তখনই আমি হচ্ছে ওরাল এজেন্ট, যেটা হচ্ছে আমার ক্লপিডোগ্রা অ্যাসপিরিন ছিল, স্টার্ট করে দিলাম। এটা ব্রিজিং থেরাপি। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছিস? মেটাল স্টেন্ট থাকলে আপ টু 1 মান্থ ওয়েট করবো, ড্রাগ এলুডিং স্টেন্ট থাকলে 6 মান্থ ওয়েট করবো, প্রেফারেবলি 12 মান্থস, ঠিক আছে। অ্যাকিউট কোরোনারি কোনো সিনড্রোম থাকলে, মানে নন এসটি সেগমেন্টেড এলিভেটেড এমআই বা এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই যদি হয়ে থাকে, তাহলে অ্যাটলিস্ট 12 মান্থ ডুয়াল অ্যান্টিপ্লেটেড থেরাপি করবো। ডিএপিটি মানে ডুয়াল অ্যান্টিপ্লেটেড থেরাপি, ডিএপিটি ফুল ফর্ম, ঠিক আছে। ওকে, এটাই বলা যে অপারেশনের পর 24 আওয়ার পোস্ট অপারেটিভ পিরিয়ডে স্টার্ট করে দিতে, ঠিক আছে। আর অ্যাসপিরিন কন্টিনিউ করার কথা, এই ব্যাপারটা আমি যতক্ষণ যা বললাম সেটা লেখা আছে। ব্রিজিংটা বুঝতে পেরেছিস? এই অবধি কারো কোনো সমস্যা থাকলে বল। ইসকেমিক হার্ট ডিজিজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এরপর, কোনো কনফিউশন থাকলে বল। মেইন হচ্ছে এইটা, একবার দেখে নে, কোনো কনফিউশন থাকলে আমাকে বল। এই 2 মিনিট টাইম দিলাম, ভালো কথা। তাহলে আমি একটা কোশ্চেন করি, তাহলে যে কোনো একজনকে বলি, পারবি? ঠিক আছে, তাহলে হচ্ছে একটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস নিয়ে আসছে, ক্যালকুলাস কোলিসিস্টাইটিস পেশেন্ট, এইরকম ধর হচ্ছে 4 মাসের পর, ঠিক আছে, ডিইসি করা আছে, মানে স্টেন্টিং করা আছে, 4 মাস পর অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস নিয়ে পেশেন্ট এসছে, কি করব? কখন অপারেশন? কোশ্চেনটা অ্যান্সারটা কখন অপারেশন করবে? হ্যাঁ, 2 মাস পর। হ্যাঁ, অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস নিয়ে আসছে, নন কমপ্লিকেটেড। আর করে দিলাম, নন কমপ্লিকেটেড অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। স্টোন আছে, কোনো হচ্ছে নন কমপ্লিকেটেড মানে গলব্লাডারে কোনো এম্পাইমা নেই বা চারপাশে কোনো পাস নেই, ঠিক আছে, বা গলব্লাডার পারফোরেশন, সেটা নন কমপ্লিকেটেড, ঠিক আছে। এরকম এসছে, তাহলে কি করবে? 2 মাস পরই করবে। তাহলে পেশেন্টকে কি বলবো এবারে? 2 নম্বর, আমাকে তো পেশেন্টকে বলতে হবে আমি 2 মাস পর অপারেশন করবো। অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস নিয়ে আসছে, ওকে আইভি অ্যান্টিবায়োটিক্স দেবো। আইভি অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আমার যেহেতু উইথিন 72 আওয়ার্স মধ্যে অপারেশন করতে হয় অ্যাকিউট কোলি, অর 6 উইকস। রুলটা কি? অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিসের অপারেশন উইথিন 72 আওয়ার্স অর 6 উইকস, ঠিক আছে। এখানে হচ্ছে যেহেতু ওর একটা কার্ডিওলজিক্যাল প্রবলেম আছে, তাই জন্য আমি কি করবো? অ্যান্টিবায়োটিক দেবো, দিয়ে ইন্টারভাল কোলিসিস্টেমি করবো, ঠিক আছে। সেখানে 6 উইকস হলে তোর হচ্ছে 1.5 মাস হচ্ছে, মানে 5.5 মান্থস হচ্ছে, ঠিক আছে। তো ওকে বলবো একদম 2 মাস পর আসতে, পুরো জিনিসটা বুঝিয়ে দেবো, এবার বুঝিয়ে দেবো, ঠিক। অ্যান্সারটা ঠিকই আছে। ওকে, পেশেন্ট এসছে ওটি করাতে, সেম হার্নিয়ার পেশেন্ট, 60 বছরের বয়স্ক লোক, ঠিক আছে। তোর হাইপারটেনশনে ওষুধ খায়, ওষুধটা খায় হচ্ছে টেলমিসার্টান প্লাস অ্যামলোডিপিন। তোকে দেখালো যে আমি এই ওষুধটা খাই, আমার হাইপারটেনশন আছে, আমার কার্ডিওলজিস্ট এই ওষুধটা দিয়েছে, ঠিক আছে। কি করা হবে? অবভিয়াসলি পেশেন্টটাকে অপারেশন করবে। পেশেন্ট মানে ইলেকটিভ ওয়ার্ডে যখন পেশেন্ট চাইবে, এখানে ওই টাইমিং এর ব্যাপার নেই, এখানে আর ওইসব হচ্ছে না, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অপারেশনের আগের দিন কি কি ড্রাগ বন্ধ করতে হয় 24 আওয়ার্স বিফোর সার্জারি। এসি ইনহিবিটার্স আর এসি রিসেপ্টর ব্লকার্স গুলো, ঠিক আছে। এবার হচ্ছে এআরবি যেটা থাকে, তো হচ্ছে আমার টেলমিসার্টেন গ্রুপটা, এআরবি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এআরবি যেটা, ঠিক আছে। আমি তাহলে টেলমিসার্টেন পার্টটাকে এবার ব্লক করে দেবো, বলবো যে টেলমিসার্টেন খাবে না, কিন্তু কন্টিনিউ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কন্টিনিউ করতে পারে, ফর এক্সাম্পল অ্যামলোডিপিন। তাহলে ও একটা কম্বিনেশন ওষুধ খায়, টেলমিসার্টেন প্লাস অ্যামলোডিপিন, ঠিক আছে। তখন ওটা কি করবো? বলো এই ওষুধটা বন্ধ রাখো, তুমি টেলমিসার্টেনটা বন্ধ রাখো, 24 ঘন্টা অপারেশন, 24 ঘন্টা আগে টেলমিসার্টেন বন্ধ করে দিলাম, আর সকালবেলা অপারেশনের সকালে অল্প একটু জলে অ্যামলোডিপিনটা খেয়ে উঠতে যাবে, ঠিক আছে। কারণ টেলমিসার্টেন গ্রুপ মানে এসি ইনহিবিটার্স বা এআরবি, এগুলো কি করে, যদি খেয়ে যদি অপারেশনে যায়, ইন্ট্রাঅপারেটিভ হাইপোটেনশন হয়, ঠিক আছে। কারণ অ্যানাস্থেসিয়া দিলেই হঠাৎই হাইপোটেনশন স্টার্ট হয়ে যায়, তো এইটা খেয়াল রাখতে হবে। আর কত ব্লাড প্রেশার অবধি আমি অপারেশন করতে পারবো? 160/100।
এটা হচ্ছে বই অনুযায়ী আমরা 140/90 আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে? ওকে, যে এর উপর বেশি থাকলে আমি অপারেশন করব না, ঠিক আছে? চেঞ্জ করলাম। এবার হচ্ছে পেসমেকার আছে, তার আগে এটা এটা পড়িয়ে দিই তোদের, হার্ট ফেলিয়ারটা সেম ব্যাপার। এবার হার্ট ফেলিয়ার আছে, হার্ট ফেলিয়ার থাকলে আমার বেসলাইন ইনভেস্টিগেশনে মধ্যে কিন্তু আমি হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি টেস্টটা ছিল না। হার্ট ফেলিয়ার থাকলে ইকোকার্ডিওগ্রাফি করবো। ইকোকার্ডিওগ্রাফি থেকে আমি জানতে পারবো ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 35% থাকলে কার্ডিওলজি ইন্টারভেনশন দিয়ে, কার্ডিওলজি যতক্ষণ না বলবে অপারেশন করার জন্য ফিট, ততক্ষণ অপারেশন করব না, ঠিক আছে? আর এই ওষুধগুলো যেমন আমি বললাম না এসি ইনহিবিটার দিলে হচ্ছে হাইপারটেনশন হবে, ওগুলো কিন্তু কন্টিনিউ করবো পেরি অপারেটিভ পিরিয়ডে, ঠিক আছে? যেহেতু ইনজেকশন ফ্র্যাকশন কম রয়েছে, হার্ট ফেলিয়ার রয়েছে, আমি মানে এগুলো বন্ধ করতে পারবো না। এখানে আবার কিন্তু কন্টিনিউ করবো, হাইপারটেনশনের ক্ষেত্রে বন্ধ করেছি কিন্তু এখানে কিন্তু কন্টিনিউ করবো, ঠিক আছে? এবার হচ্ছে ডিসরিথমিয়া বা ভালভুলার হার্ট ডিজিজ। এবার পেশেন্টটা গতি করতে গেছিস, এমার্জেন্সি পেশেন্ট এসছে, ঠিক আছে? ওই হার্নিয়ার পেশেন্টটাই কথা ভাব, ঠিক আছে? 60 ইয়ার্স মেল, কদিন ওয়েট করেছে, ওর হচ্ছে অ্যাকিউট অবস্ট্রাকশন নিয়ে আসছে, হার্নিয়াটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে, ঠিক আছে? ইসিজি তুই বেসলাইন ইনভেস্টিগেশন করেছি ইসিজি, সেখানে দেখছিস যে ডিসরিথমিয়া আছে ভালো মতো, ঠিক আছে? অ্যাট প্রেজেন্ট তো কোনো ওষুধ দিতে পারবি না, কি করা হয়? একদম ফার্স্ট লাইনে লেখা আছে, কার্ডিওলজিস্ট ডাকবে, টেম্পোরারি পেসমেকার করে দেওয়া হয়। টেম্পোরারি পেসমেকারটা কি করে? ফিমোরাল ভেনের মধ্যে দিয়ে একটা ক্যাথেটার ইন্ট্রোডিউস করে। যে ফিমোরাল ভেন, সেখান থেকে হচ্ছে এক্সটার্নাল আইল্যাক ভেন, সেই ক্যাথেটারটা হচ্ছে, তারপর হচ্ছে আইল্যাক ভেন দিয়ে, তারপর হচ্ছে আইভিসি দিয়ে হচ্ছে তোর হচ্ছে অ্যাট্রিয়ামে আসে, দিয়ে ওর আর ক্যাথেটারটাকে কি করে, ওই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে ক্যাথেটারটাকে হচ্ছে মাসেলটার মধ্যে ইনসার্ট করে দেয়। আর ওই ক্যাথেটারটা দিয়ে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে তোর হচ্ছে সিগন্যাল যায়, মানে ঠিকঠাক হচ্ছে তারপর হার্ট রেটটাকে ঠিকঠাক করার জন্য, ঠিক আছে? ওটাকে হচ্ছে বলে টেম্পোরারি পেসমেকার। আর পার্মানেন্ট পেসমেকার হচ্ছে অপারেশন করে হার্টের এখানে অপারেশন করে এটা একটা পেসমেকার মেশিন বসিয়ে দেয়, ঠিক আছে? এটা পার্মানেন্ট পেসমেকার। সেই সময় যখন এমার্জেন্সি পেশেন্ট আসছে এবং আমি ডিসরিথমিয়া আছে দেখছি, আমার কিছু করার নেই, করতে হবে আমাকে টেম্পোরারি পেসমেকার দিতে হবে, ঠিক আছে? আর যদি হচ্ছে আমার প্রিভিয়াসলি ডায়াগনোসটি আছে, পেশেন্টটা আছে আগে থেকে জানি যে ডিসরিথমিয়া পেশেন্ট, এবং তার জন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, তো এইসব বিটা ব্লকার, ডিজক্সিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো খাচ্ছে, তো এগুলো আমি কন্টিনিউ করতে পারি পেরি অপারেটিভ পিরিয়ডে, মানে অপারেশন আগে আমি স্টপ করবো না। আমাকে কি কি দেখতে হয় যে কোন কোন ড্রাগ আমি অপারেশন আগে স্টপ করবো, কোন কোন ড্রাগ স্টপ করবো না, এটা হচ্ছে মেন ব্যাপারটা, এগুলো স্টপ করবো না। আর যদি কোনোভাবে ওয়ারফারিন নিয়ে থাকে তখন ব্রিজিং করবো। কি করা হয় ব্রিজিং এ কি করা হয়? 5 ডে বিফোর সার্জারি ওয়ারফারিন স্টপ করে দেবো। সেই সময় আমাকে কিছু দিতে হবে, তো সেই সময় দেওয়া হয় হচ্ছে LMWH, লো মলিকুলার হেপারিন এনক্সাপারিন, ঠিক আছে? আবার যেই অপারেশন হয়ে যাবে তখন আবার ওটাকে ওয়ারফারিনে কনভার্ট করে দেবো। আর অপারেশনের 24 আওয়ার আগে LMWH স্টপ করে দেবো। আচ্ছা, এগুলো করা হচ্ছে কেন এই জিনিসগুলোকে? কারণ এই যে ওয়ারফারিন, অ্যান্টিপ্লেটলেট এগুলো কি করে? ব্লিডিং চান্স বাড়িয়ে দেয়। আমি অপারেশনে যখন ইনসিশন দিচ্ছি বা কোনো ওটি করছি, এক্সেসিভ ব্লিডিং হবে, ঠিক আছে? অপারেশন ডিলে হবে, ব্লাড লস বাড়বে, ঠিক আছে? তো সেইগুলোকে কমানোর জন্য এই প্রোটোকলগুলো তৈরি করা হয়েছে, প্রি অপারেটিভ এগুলো করা হয়, ঠিক আছে? ওকে, তাহলে এটা দেখে নিলি কিভাবে ব্রিজিং করবো। কারণ ধর ওয়ারফারিন কাকে কে দেওয়া হয়? ডিসরিথমিয়া পেশেন্টকে দেওয়া হয় বা ভালভুলার হার্ট ডিজিজ পেশেন্টটা আছে, ঠিক আছে? এদের ওয়ারফারিন চলে, এদের ক্ষেত্রে ওই ওয়ারফারিন 5 দিন আগে স্টপ করে দিলাম, আর LMW স্টপ করে দেবো। LMWটা অপারেশনের 24 ঘন্টা আগে বন্ধ করবো, দিয়ে অপারেশন যেই আবার হয়ে যাচ্ছে 24 ঘন্টা পর আবার স্টার্ট করবো, ঠিক আছে? একবার দেখে নে টেবিলটা ভালো করে, ঠিক আছে? কোনো বুঝতে অসুবিধা হলে বলবি কিন্তু, ঠিক আছে? সব মাথা নাড়ানোর কোনো দরকার নেই, খুব বেসিক ব্যাপার, ঠিক আছে? এবার যে পেসমেকার থাকলে, এটা হচ্ছে MCQ কোশ্চেন, ঠিক আছে? মুখস্থ করে রেখে দিবি। পেসমেকার থাকলে কি করা হয়? প্রথম কথা, পেসমেকারের কাজ কি? একটা হচ্ছে
ওরা একটা হার্ট রেট মেনটেন করে। যখনই ওর হার্ট রেটটা হচ্ছে ধর 50-এর নিচে কমে যায় বা 40-এর নিচে কমে যায়, তখনই পেসমেকারটা অ্যাক্টিভেট হয়, ওর হার্ট রেটটাকে 60 থেকে 80-র মধ্যে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস হার্ট রেটটাকে ও আবার কখনো কখনো হার্ট রেট 120 হয়ে গেছে, আবার বাড়িয়ে হচ্ছে 60 থেকে 80 কাছে নিয়ে চলে আসে। ঠিক আছে, অপারেশনের সময় কি করা হয়, ভিও মুড করে দেওয়া হয়, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার পেস মুড, মানে ফিক্সড হার্ট রেট করে দেওয়া হয়, মানে হার্ট রেটটা 60 থাকে, বাড়বেও না কমবে না, এই মুডে চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক আছে, ওই পেসমেকারে মুড চেঞ্জ করা যায়, ওরা মুড চেঞ্জ করার একটা মেশিন থাকে, দিয়ে মুডটা চেঞ্জ করে দেওয়া হয়। বুঝতে পারছিস কি পারছিস না সেটা বলিস। ঠিক আছে, তাহলে পেসমেকারের কাজটা কি থাকে বুঝতে পারলি? যখন হার্ট রেট প্রচুর বেশি হয়ে যাচ্ছে তখন কমিয়ে দিচ্ছে, হার্ট রেট যখন প্রচন্ড কমে যাচ্ছে তখন আমরা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু অপারেশনের সময় আমি কি করছি, পেসমেকারের হার্ট রেটটাকে এটা ফিক্স করা হয়, ধর 65 বা 60 যে কোনো একটা জায়গায় ফিক্স করে দেওয়া হয়। কেন? যখনই আমি একটা মনোপোলার ডায়াথার্মি ইউজ করি, ডায়াথার্মি যখন ইউজ করছি তখন কি হচ্ছে, বডি দিয়ে কারেন্ট পাস করছে, কারেন্টটা তো হচ্ছে ওই পেসমেকারের মধ্যে দিয়ে পাস করবে, তখন কি ডিসরিথমিয়া হয়, পেসমেকার আর কন্ট্রোল করতে পারে না, হার্ট রেট বেড়ে গেলে কমবে আর কমে গেলে বেড়াবে, ওরা কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, তাই জন্য এই ভিও মুড করে দেওয়া হয়। এবার কোনো পেশেন্টকে যদি এই পেসমেকারের মুড চেঞ্জ করতে পারছি না, হচ্ছে না, তখন কি করতে হবে, বাইপোলার ডায়াথেরাপি ইউজ করতে হবে। যখন অপারেশন করছি মনোটোলার ডায়াথেরাপি মারছি, ঠিক আছে, ডায়াথেরাপি ইউজ করছি, তো কারেন্ট কি করছে, কারেন্ট হচ্ছে এনার্জি সোর্স, এখানে এনার্জি সোর্স থাকে, সেখান থেকে কারেন্টটা আসছে, পেশেন্টের বডিতে যাচ্ছে, পায়ে একটা ফুট প্লেট থাকে, সেখান থেকে আর্থে চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, কারেন্টটা ফ্লো করছে, এটা মনোপোলার ডায়াথেরাপি। ঠিক আছে, তখন যদি পেসমেকার থাকে, পেসমেকারে হচ্ছে কারেন্টটা আসছে। বাইপোলার ডায়াথেরাপি কি হয় দেখতে, এখানে একটা লিড থাকে, এখানে একটা লিড থাকে, কারেন্ট একটা সোর্স থেকে আসছে, এই এনার্জি সোর্স থেকে আসছে, এখান দিয়ে গেল কারেন্টটা, এখান থেকে এদিকে ট্রান্সফার করে যায়, আবার ব্যাক করে ফিরে আসে। এই বাইপোলার ডায়াথেরাপি এরকম দেখতে হয়, এরকম করা হয়। ঠিক আছে, পুরো জিনিসটা আমি পরে ছবি দেখিয়ে দেবো। বাইপোলার ডায়াথেরাপিতে কারেন্টের মুভমেন্টটা দেখলি তো, এনার্জি সোর্স থেকে আসলো, মেশিনের একটা লিড দিয়ে গেল, এখানে আমার টিস্যু আছে, এই টিস্যুটাকে পোড়াতে হবে, টিস্যুতে গেল, টিস্যু থেকে এখানে চলে আসলো, দিয়ে আমার মেশিনে ব্যাক করে চলে আসলো। পেশেন্টের বডিতে কোনো কারেন্ট গেল না, তাহলে আমার এখানে যদি হচ্ছে পেসমেকারটা থাকে, পেসমেকারে কোনো ডিস্টার্ব করবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই জন্য মনোপোলার ডায়াথেরাপি যদি ইউজ করতে হয়, পেসমেকারের মুড চেঞ্জ করতে হবে, বাইপোলার ডায়াথেরাপি যখন ইউজ করবো, পেসমেকারের মুড না চেঞ্জ করলেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কার্ডিওলজিক্যাল জিনিস শেষ হয়ে গেছে। কোনো কার্ডিওলজিক্যাল কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস, কোনো বুঝতে না পারলে, হতেই পারে কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এগোচ্ছি। সিভিএ যদি থাকে, পেশেন্টের সিভিএ হতে পারে, সিভিএ মানে স্ট্রোক বা কিছু হয়েছে, স্ট্রোকের পরও সেম একটা মেডিকেশন দিয়ে ছুটি করা হয়, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল। ঠিক আছে, এগুলো দিয়ে ছুটি করা হয়, ইস্কেমিক সিভিএ যেগুলো হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, এমএসি মানে হচ্ছে মেজর কার্ডিওভাস্কুলার ইভেন্ট। ঠিক আছে, ওকে, মেজর অ্যাডভার্স কার্ডিওভাস্কুলার ইভেন্ট, চার্জ বেড়ে যায় যদি ওই টাইমে উইথিন 9 মাস অপারেশন করা হয়। ঠিক আছে, কারণ হচ্ছে তোর হচ্ছে ক্লোপিডোগ্রাল অ্যাসপিরিন খাচ্ছে, সেম ব্যাপারটা, সেম পুরো জিনিসটা সেম জানিস চাচ্ছে। আমি যদি বন্ধ করে দিই, কার্ডিওভাস্কুলার চান্সটা বেড়ে যাবে, কোনো কমপ্লিকেশন হওয়ার চান্স। ঠিক আছে, তাহলে এটা 9 মাস জন্য ওয়েট করতে হয় যদি একটু সার্জারি হয়। আর সব কিছু বলেছি, এমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে কি বলেছে, ব্রিজিং, এমার্জেন্সি সার্জারি আসলে ব্রিজিং, ইলেকটিভগুলো আমি ওয়েট করবো, এটা বেসিক ব্যাপার। রেসপিরেটরি প্রবলেম একদম হার্নিয়া পেশেন্টগুলো দেখা যায় সিওপিডি হয়ে রয়েছে, সারাদিন সিগারেট বিড়ি খেয়েছে। ঠিক আছে, তো সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে, স্মোকিং সিজেশন করতে হবে অ্যাটলিস্ট 2 উইকস। 2 উইকস বলতে হবে উইথাউট স্মোকিং থাকতে হবে, 1 মান্থ 2 উইকস। ঠিক আছে, দিয়ে যদি ও কোনো কিছু ট্রিটমেন্ট না করে থাকে, তাহলে ওকে ইনহেলার দিয়ে দিবি 1 মাস বা 2 সপ্তাহের মতো। ঠিক আছে,
ইনার লাইন নিল। আর অপারেশনের সময়, যখন অপারেশন হচ্ছে, অপারেশনের আগের দিন, অপারেশনের সকালে, অপারেশনের পরে নেবুলাইজেশন চলবে। নেবুলাইজেশন সম্পর্কে আইডিয়া আছে? নেবুলাইজেশন কি দেখেছিস কখনো ওয়ার্ডে? দেখে নিবি, ঠিক আছে? মুখে মাস্ক দিয়ে, ঠিক আছে, একটা নেবুলাইজার মাস্ক থাকে, মেডিসিনে পড়িয়েছে নেবুলাইজেশনটা। তাহলে আমি আর বলছি না, ঠিক আছে? আর হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি করা হয়। চেস্ট ফিজিওথেরাপি সেটা কি করা হয়, একটা হচ্ছে যদি ওয়ার্ডে থাকে আমি দেখিয়ে দেবো, একটা মানে মেশিন মতো থাকে, ওটা টানতে হয় আর ফু দিতে হয়, স্পাইরোমেট্রি, যেটাকে স্পাইরোমেট্রি বলে, ঠিক আছে? ওই জিনিসটা করতে হয়। প্লাস হচ্ছে তোর হচ্ছে পিঠে কনস্ট্যান্ট হচ্ছে, পিঠে এরকম ভাবে মারে, এরা আছে নিচ থেকে এইভাবে, ঠিক আছে? এইভাবে, এটা হচ্ছে ফিজিওথেরাপি, এটা হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি, এটা করা হবে। কিন্তু তারপরেও পেশেন্টের হচ্ছে রিস্ক থাকে। আচ্ছা, জন্ডিস পেশেন্ট আসলে কি হবে? আরে পেশেন্ট জন্ডিস নিয়ে আসছে, সেম হার্নিয়া পেশেন্টও জন্ডিস নিয়ে আসতে পারে, গলব্লাডার পেশেন্ট জন্ডিস নিয়ে আসবেই, এক্ষেত্রে হার্নিয়া পেশেন্টও জন্ডিস নিয়ে আসতে পারে। জন্ডিস কি করে বুঝছিস? এলএফটি করেছিস, পরে দেখছিস যে হচ্ছে টোটাল বিলিরুবিন, ডিলিরুবিন রেস্ট, বা ও বলছে যে ইয়েলো কালার স্টুল হচ্ছে, ইয়েলো কালার হচ্ছে ইউরিন হচ্ছে, একদম ডার্ক ইয়েলো কালার ইউরিন হচ্ছে, ঠিক আছে? বা তুই ক্লিনিক্যালি দেখছিস যে চোখ টোক হলুদ হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে এমআরসিপি। এমআরসিপি ফুল ফর্ম কি আছে বল? ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, ঠিক আছে? তো এমআরসিপি করার উদ্দেশ্যটা হচ্ছে আমি দেখতে পাবো যে হচ্ছে সিবিডিতে কোনো স্টোন আছে, কমন বাইল ডাক্টে কোনো স্টোন আছে কিনা, বা কমন বাইল ডাক্টে কোনো অবস্ট্রাকশন আছে কিনা। এখানে আমরা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে? এটা প্যানক্রিয়াস, রাইট হেপাটিক ট্র্যাক্ট, এটা লেফট হেপাটিক ট্র্যাক্ট। লেফট হেপাটিক ট্র্যাক্ট এরকম প্যারালাল থাকে, ঠিক আছে? এটা গলব্লাডার, ঠিক আছে? এটা সিবিডি। এমআরসিপি করে আমি কি দেখতে পারি? স্টোন, সেখানে স্টোন আছে কিনা। তাহলে স্টোন হওয়ার জন্য কি হচ্ছে, বাইল ফ্লোটা যেটা হচ্ছে, বাইল ফ্লোটা ব্লক হয়ে যাচ্ছে, জন্ডিস হচ্ছে, ঠিক আছে? এইবার এমআরসিপিতে আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, ধর স্টোন নেই, এখানে কোনো স্ট্রিকচার হয়ে রয়েছে, বেশ স্ট্রিকচার মানে হচ্ছে জিনিসটা শুরু হয়ে গেছে, এটাও থাকতে পারে। তো এক্ষেত্রে কি করতে হবে, এলএফটি হচ্ছে কি বলেছে, এলএফটি ডিরেন্সটা আছে, আমি টোটাল বিলিরুবিন দেখছি, এমআরসিপি করে নিয়েছি, দিয়ে আমি কি দেবো 800 ডিঅক্সিক্লোরিক অ্যাসিড 300 করে, তার সাথে হচ্ছে কোলেস্টেরাইন দেবো, ঠিক আছে? এটাতে কি হয়, অনেক সময় যদি ছোট ছোট স্টোন থাকে, ছোট ছোট স্টোনগুলো কি হয়, পাস করে যায় ডিওডেনামে, ডিওডেনাম, ঠিক আছে? ছোট ছোট স্টোন থাকলে ছোট ছোট স্টোন ডিওডেনামে পাস করে যায়। এইবার জন্ডিস প্রচন্ড বেশি আছে, কিছু ভাবে হচ্ছে তোর হচ্ছে মেডিকেল থেরাপিতে কমছে না, তখন দুটো জিনিস করা হয়। কি হলো, কি নাম আছে দেখ, পিটিবিডি, আর একটা আছে ইআরসিপি। ইআরসিপি ফুল ফর্ম কি জানিস? বল কে, বল দেখি দেখে, ইআরসিপি ফুল ফর্ম কি বল? এন্ডোস্কোপিক, ই ফর এন্ডোস্কোপিক, ঠিক সেম ভাবে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। কি করা হয়, এখান দিয়ে একটা স্কোপ ঢোকানো হয়, ক্যামেরা, ঠিক আছে? আপার যে এন্ডোস্কোপি যে স্কোপটা ঢোকানো হয়, স্কোপ আসছে এখানে, দিয়ে এখানে কি করা হয়, এই যে ওপেনিংটাকে বড় করা হয়, কেটে ওপেনিংটাকে বড় করা হয়, বড় করার পর এর মধ্যে একটা স্টেন্ট ঢুকিয়ে দেওয়া হয়, সেম ভাবে স্টেন্ট মানে টিউব, ঠিক আছে? এর মধ্যে একটা স্টেন্ট ঢুকিয়ে দিচ্ছে, তাহলে এবার ইজিলি বাইলটা ড্রেন হচ্ছে, বাইল ড্রেন হলে আমার আস্তে 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 হচ্ছে বিলিরুবিন লেভেলটা কমবে,
আর জন্ডিসটা কমবে। আমার মেন উদ্দেশ্যটা কি, বিলিরুবিন কমানো, ঠিক আছে? তাহলে এটা একটা প্রসিডিউর। এবার সাপোজ ধর তোর হচ্ছে এইখানে তোর হচ্ছে এদিকে কোথাও হচ্ছে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে বা জিবি ক্যান্সার হয়েছে, অবস্ট্রাকশন এখানটা আছে, আমাদের এখান দিয়ে স্টেন দিয়ে কোনো লাভ নেই, তখন হচ্ছে পিটিবিডি করা হয়। পিটিবিডি ফুল ফর্ম হচ্ছে পারকিউটিনিয়াস, বল কে বলতে পারবি? সেখানে কি করা হয়, স্কিন, এটা স্কিন, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি গাইডেড কোনো ক্যাথেটার, যে কোনো সাইনোসয়েড বা এখানে এটা হচ্ছে দিয়ে এখান থেকে কোনো একটা টিউব ঢুকিয়ে দেওয়া হয়, এটা স্কিনের উপর দিয়ে আসবে। তাহলে এটা পারকিউটিনিয়াস হচ্ছে, ট্রান্সহেপাটিক বিলিয়ারি ড্রেনেজ হচ্ছে, পরিষ্কার কথাটা। তাহলে স্কিনের থ্রু দিয়ে, স্কিন দিয়ে ঢুকছে, ওটা কি হলো, ইআরসিপি, এন্ডোস্কোপি রেক্টোকেট কোলাঞ্জিওপেন্ডোস্কোপি হয়েছে, এটা হচ্ছে পিটিবিডি, পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক বিলিয়ারি ড্রেনেজ। তাহলে স্কিন, তাহলে পারকিউটিনিয়াসলি যাচ্ছে, স্কিন ক্রস করছি, পরে লিভারে যাচ্ছে, লিভারে কোনো হচ্ছে ডাক্টের মধ্যে এই ড্রেনটা দিয়ে দেওয়া হয়, সেইটা হচ্ছে কি করছে, যে এই বাইলটা অবস্ট্রাক্ট করছে, সেই বাইলটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে আমাদের বাইরে, বেরিয়ে আসছে, ঠিক আছে? তাহলে আমার জন্ডিস কমাতে হবে। এত করার উদ্দেশ্য কি, পেশেন্টের জন্ডিস আছে আমি অপারেশন করে দিতেই পারি, তো হয়েছে হার্নিয়া আর আমার পেশেন্টের জন্ডিস হয়ে রয়েছে, আমাদের হার্নিয়ার অপারেশন করে দিতেই পারি, কি হবে, কেন এত কষ্ট করে করবো বল? জন্ডিসটাকে ম্যানেজ কেন করব বল? লিকেজ অফ বাইল, আমি তো অপারেশন করছি হার্নিয়া পেশেন্টের জন্ডিস, আমি হার্নিয়া ওই পেশেন্টটাকে নিয়ে যাচ্ছি কিন্তু, ঠিক আছে, তার দেখছি আমি জন্ডিস হয়েছে, তার বিলিরুবিন দেখছি হচ্ছে 7 হয়ে রয়েছে, ঠিক আছে, আর এখানে দেখছি যে একটা হচ্ছে তোর হচ্ছে স্ট্রিকচার মতো আছে, ঠিক আছে, যার জন্য বিলিরুবিন টোটাল 7 হয়ে রয়েছে। আমি কেন করবো, উদ্দেশ্যটা একটাই, বিলিরুবিন বেশি থাকলে অপারেশন করা, একটা তো কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যায়, 2 নম্বর হচ্ছে এটা ইন্টারঅপারেটিভ কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যায়, 2 নম্বর যেটা হয় উন্ড কখনো শোকায় না, সাবকিউটেনিয়াস পেশে বিলিরুবিন আছে, বিলিরুবিন উন্ড হিলিং এ প্রিভেন্ট করে। উন্ড হিলিং এর স্টেপ কি ছিল মনে আছে? গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হবে, গ্র্যানুলেশন টিস্যু মেইন ব্যাপারটা কি, গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হবে, গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশনটাকে প্রিভেন্ট করবে বিলিরুবিন যেগুলো আছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? সেইটার জন্য আমাকে আগে হচ্ছে জন্ডিসটা কমিয়ে তারপর অপারেশন করতে হবে। এই ডায়াবেটিসটাকে আনকন্ট্রোল ডায়াবেটিস, এটা অনেকেই বলবে যে যেটা হচ্ছে ফলো করা হয় যে স্লাইডিং স্কেলে হচ্ছে ইনসুলিন দেওয়া, শুনেছিস? ইনসুলিন স্লাইডিং স্কেলে দেওয়া হচ্ছে সুগারটাকে কমানোর জন্য, সেটা থেকে বেটার হচ্ছে বেসাল বোলাস রেজিমেন ইউজ করা, ঠিক আছে, সেখানে হচ্ছে শর্ট অ্যাক্টিং এন্ড লং অ্যাক্টিং ইনসুলিন ইউজ করা হয়। এটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে। এবার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে আর পেশেন্টটা হচ্ছে ওটি করতে হবে কদিনের মধ্যে, তাহলে তুই ইনসুলিনে কনভার্ট করে যাবি। আনকন্ট্রোল ডায়াবেটিস আছে এবং ওকে যদি দেখা যায় যে কদিন ওয়েট করে আমি অপারেশন করতে পারি, কিছু হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ইউজ করছি, দিতেই পারি, ঠিক আছে, তো সেভাবে করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখা হয় যে HbA1c লেভেলটা, HbA1c লেভেল 6.9 থাকলে তো আমি অপারেশন করবো ইলেকটিভ সার্জারি, তার আগে কিন্তু করবো না, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে সুগার কন্ট্রোল করতে হবে। কেন কেন সুগার কন্ট্রোল করবো? হিলিং, সেম জিনিস, হিলিং এর সমস্যা হবে। 2 নম্বর কন্ট্রোল ডায়াবেটিস আছে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা অ্যাডভাইস দিতে হয় অপারেশনের ঠিক আগে সকালবেলা কি হয়, একটা হচ্ছে বিফোর ব্রেকফাস্ট একটা খায় ওষুধ, ঠিক আছে, তারপর হচ্ছে বিফোর লাঞ্চ একটা ওষুধ খায়, বিফোর ডিনার ওষুধ খায়, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট গুলো। বিফোর ব্রেকফাস্ট যে ওষুধটা, মানে সেদিন অপারেশন হবে, ওষুধটা খাওয়া যাবে না, কারণ ওটা খেলে তোর হাইপোগ্লাইসেমি হবে,
পেশেন্টটাকে তো হচ্ছে এনপিএম এ রাখা হয়, মানে নীল পার মাউথে রাখা হয়, ঠিক আছে? সেই সময় কিছু খাবার খাচ্ছে না, হঠাৎ হাইপোগ্লাইসেমিয়া চলে যেতে পারে। তাই জন্য হচ্ছে সকালবেলা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টটা দেওয়া হয় না, আবার যখন খাওয়া স্টার্ট করছে তখন দেওয়া হয়, ঠিক আছে? তো এটার উপর বেস করে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে কতক্ষণ ফাস্টিং করা হয়, কি জানিস বল? ফাস্টিং কতক্ষণ রাখা হয় অপারেশনের আগে? 6 আওয়ার্স। 6 আওয়ার্স কিসের জন্য? 6 আওয়ার্স কিসের জন্য? সলিড ফুড লিকুইড ফুড দুটো ভাই বলতে হবে তো, বল কে বল, পেছন থেকে বল তোরা। ফাস্টিং কতক্ষণ রাখা হয় অপারেশনের আগে? 6 আওয়ার্স। কতক্ষণ কিসের জন্য? সলিড। আর লিকুইডে 2 আওয়ার্স, একদম পরিষ্কার ক্লিয়ার। লিকুইড 2 আওয়ার্স, সলিড ফুড 6 আওয়ার্স, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেওয়া আছে, এটা একটা রিসার্চ স্টাডিতে, ঠিক আছে? 100 গ্রাম অফ কার্বোহাইড্রেট, ঠিক আছে, ইভিনিং প্রায়র, আর 50 গ্রাম অফ কার্বোহাইড্রেট 2 to 3 আওয়ার্স বিফোর সার্জারি দেওয়া হয়। পুরোপুরি এনপিএম এ রাখা হয় না, ঠিক আছে? আগের দিন রাত থেকে হচ্ছে পেশেন্টটাকে হচ্ছে এনপিএম করে দিলাম, তাহলে কি হয়, পেশেন্টের হচ্ছে চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া বেড়ে যাবে। তো আমি আগের দিন বলা যায় আগের দিন 9টার সময় থেকে 9টা থেকে পেশেন্ট খাবে না। পরের দিন সকালবেলা পেশেন্টের ওটিটা 10টার সময় নিয়ে যাওয়া হয়েছে, অনেক অপারেশন থাকে, পেশেন্টের ওটিটা হচ্ছে 12টার সময় সাপোজ। এতক্ষণ ধরে এই পিরিয়ডটা পেশেন্টটা হচ্ছে না খেয়ে থাকবে, সেই জন্য এই রুলটা করা হয়েছে যে সলিড ফুড 6 আওয়ার্স, ক্লিয়ার লিকুইড 2 আওয়ার্স, এটা ফলো করা হয়। অ্যানিমিয়া থাকলে ইলেকটিভ অপারেশনে যদি অ্যানিমিয়া পাই, ব্লাড ট্রান্সমিশন করবো না। এমার্জেন্সি অপারেশনে ব্লাড ট্রান্সমিশন করবো, ইলেকটিভে কিন্তু ব্লাড ট্রান্সমিশন করবো না। ওকে বরং কি করবো, আয়রন থেরাপি করতে পারি, দিয়ে হিমোগ্লোবিন বাড়িয়ে তবে অপারেশন করবো। মানে ধর আমার একটা ক্রনিক ক্যালকুলাস কোলোসিস্টাইটিস পেশেন্ট আসছে, তার হিমোগ্লোবিন 9 আছে বা 10 আছে, ঠিক আছে? আমি কিন্তু ব্লাড ট্রান্সমিশন করে এই গলব্লাডার অপারেশনটা করবো না, ওটা এমার্জেন্সি অপারেশন, ইলেকটিভ। আমাকে হচ্ছে ওই আয়রন থেরাপি করে হিমোগ্লোবিন বাড়িয়ে তারপর আমি অপারেশন করবো। আর একটা হচ্ছে একটা ক্রনিক অ্যানিমিয়া রয়েছে, ব্লাড লসটা হচ্ছে এস্টিমেটেড ব্লাড লস যদি মোর দেন 500 হয়ে থাকে, তবেই আমি ব্লাড ট্রান্সফিউশন রেডি থাকবো। রেডি থাকবো মানে যেটা বলা হয় যে হচ্ছে একটা পিআরবিসি নিয়ে এসে রাখবো ওটিতে, ঠিক আছে? কিন্তু আমার যদি বলে না এই অপারেশনে লেস দেন 500 ml ব্লাড লস হবে, আমার কিছু দরকার নেই। আচ্ছা, রিসেন্ট একটা আছে প্রি অপারেটিভ, ইন্টার অপারেটিভ, পোস্ট অপারেটিভের জন্য। আমি আপাতত শুধু প্রি অপারেটিভ পার্টটা বলছি। এটা ইরাস প্রোটোকল, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এই টেবিলটা পরীক্ষার সময় লিখে দেবে পরিষ্কার। ইরাস প্রোটোকল কি করা হয়, প্রি অপারেটিভ কি করা হয়, পেশেন্ট এডুকেশন। পেশেন্ট এডুকেশনে কি হয়, ধরো স্মোকিং করে, অ্যালকোহল খায়, সেগুলো যাতে না খায়, ঠিক আছে? পেশেন্টকে আমরা একটা অপারেশন করার আগে পেশেন্টকে বলি তুমি কিন্তু 2 দিন আগে এসে ভর্তি হবে, ঠিক আছে? তুমি এই ব্লাড রিপোর্টগুলো করবে। এই যে বোঝানোটা, এই বোঝানোটা হচ্ছে পেশেন্ট এডুকেশন। তোমার অপারেশন হলে এই জিনিস হবে, এই হবে না, পুরো পেশেন্টকে বোঝাতে হয়। তারপর হচ্ছে ডায়েট। একটা পেশেন্ট ম্যালনিউট্রিশন থাকতে পারে, তাকে বলবো প্রপার খাওয়া দাওয়া করো, হাই প্রোটিন ডায়েট খাও, ঠিক আছে? সেই পেশেন্টগুলো বলবো শর্ট এন্ড ফাস্টিং, এই যেটা বললাম যে আগের দিন রাত থেকে হচ্ছে না খেয়ে বসে থাকবে না। 2 আওয়ার্স ফর লিকুইড, 6 আওয়ার্স ফর সলিড ফুড। অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস। আচ্ছা, অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস হচ্ছে প্রি অপারেটিভ কি, ধর ক্রনিক ক্যালকুলাস কোলোসিস্টাইটিস, বা যেখানে হচ্ছে আমি ল্যাপারোস্কোপি কোলোসিস্টেক্টমি করছি, বা ইনগুইনাল হার্নিয়াতে তার হার্নিওপ্লাস্টি করছি, সেরাম ক্ষেত্রে অপারেশনের আগে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কি হয় না? কি একটা আইডিয়া বল। 30 মিনিটস বিফোর ইনসিশন একটা সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তার আগে দরকার নেই, কারণ তার কোনো ইনফেকশন নেই। কিন্তু ইনসিশনের আগে 30 মিনিটস বিফোর ইনসিশন একটা সিঙ্গেল ডোজ অফ আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, পরিষ্কার 30 মিনিটস বিফোর ইনসিশন। এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? জেনারেলি ওখানে 30 মিনিটস, 1 আওয়ার, 2 আওয়ার বলে একটা করবে, ওটা 30 মিনিট, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর মিনিমাল বাউল প্রিপারেশন, প্রি অপারেটিভ কেসে বাউল প্রিপারেশন যেমন হচ্ছে কোলোরেক্টাল সার্জারি, ঠিক আছে? দেখবি তোদের হচ্ছে মাখনের সঙ্গে বইতে আছে, আমি ওই জন্য বাউল প্রিপারেশন নিয়ে কিছু বলিনি, যে বাউল প্রিপারেশন করা হয়। ইরাস হচ্ছে নতুন প্রোটোকল, এখন বলছে বাউল প্রিপারেশন করতে না। বাউল প্রিপারেশন মানে কি
সেটাকে বলা হয় মেকানিক্যাল বাওয়েল প্রিপারেশন। সেখানে কি করা হয়, আগের দিন রাত থেকে ইনক্রিম করে দেওয়া হয়, পেশেন্টটাকে একটা আইভি ফ্লুইড দেওয়া হয়, আর পেশেন্টের পাররেক্টালি ইনিমা দেওয়া হয়। পেশেন্ট যখন সকালে ঘুম থেকে উঠলো এক্সেসিভ লিকুইড স্টুল পাস করবে, তাহলে ওর কি হবে, বাউলটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমার কোলোরেক্টাল সার্জারি বা কোলন অপারেশন সুবিধা হবে। আমি যখন হচ্ছে কোলনটাকে কাটবো আমার অপারেশন ফিল্ডে স্টুল আসবে না, ঠিক আছে। তবে রিসেন্টলি যেটা বলা হচ্ছে যে এটা করার দরকার নেই, এটা করে কোনো লাভ হয় না, উল্টে ক্ষতি হয়। ক্ষতিটা কি হয়, আমি যে ওই ইনিমা দিচ্ছি, ইনিমা দেওয়ার জন্য লিকুইড স্টুল ফর্ম হচ্ছে এক্সেসিভ, ওই এক্সেসিভ লিকুইড থেকে গাট ইনিমা হয়ে যায়। যখন আমি অপারেশন করছি হয়তো আমি অপারেশন টেবিলে স্টুল কম পড়ছে, ঠিক আছে, কিন্তু এই গার্ড ইনিমার জন্য যে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, অ্যানাস্টোমোসিস ইজিলি জোরে নয়, লিকেজ হওয়ার চান্স বেড়ে যায় অ্যানাস্টোমোসিস। ঠিক আছে, এবার ইন্ট্রা অপারেটিভ পোস্ট অপারেটিভ গুলো পড়ে নিস, আমি শুধু প্রি অপারেটিভ একটা বলে দিলাম। এটা একটা পড়ে রাখি, সেটা পরীক্ষার সময় কোশ্চেন দিতে পারে প্রি অপারেটিভে, ঠিক আছে, এএসএ গ্রেডটা, ঠিক আছে, জাস্ট পড়ে রাখি সেটা। এটা উপর বেস করে পেশেন্টের হচ্ছে কতটা ফিট ফর ওটি বা মরবিডিটি এটা ডিপেন্ড করে, ঠিক আছে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। অপারেশন, ওর বাবা এক তো, আমি তোমাকে 5 মিনিট পর কল করছি, ক্লাস করাচ্ছি, ঠিক আছে। হ্যালো, আমি 10 মিনিট পর কল করাচ্ছি, 10 মিনিট পর কল করছি, ক্লাসে আছি। হ্যাঁ 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 হ্যাঁ। এইবার যে কোনো অপারেশনের আগে একটা কনসেন্ট নেওয়া হয়, এটা হচ্ছে একটা প্রি অপারেটিভের পার্ট, কনসেন্ট নেওয়া। গলব্লাডার অপারেশন, হার্নিয়া অপারেশন কি কি কনসেন্ট নেওয়া হয়, যে কোনো একজন বল, একজন গলব্লাডার বল, একজন হার্নিয়া বল, বল তুই হচ্ছে গলব্লাডার বল, আর এদিক থেকে কেউ একজন বল হার্নিয়া বল, কি কনসেন্ট দেবো, এদিক থেকে গলব্লাডার বল, এদিক থেকে হার্নিয়া বল। এই যে আমি দেখিয়ে দিয়েছি, বলছি ডিসক্লোজার মানে হচ্ছে আমি কি ট্রিটমেন্ট দিচ্ছি সেটা জানাবো, আমার ডিজিজটা কি হয়েছে সেটা আমি জানাবো। সেটা জানার পর আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং কেন, কনসেন্টে লেখা থাকবে দুটো ভাষায় লেখা থাকবে, বাংলা ইংলিশ, দুটো মানে বাংলা ইংলিশ, যদি পেশেন্ট হিন্দি হয় হিন্দিতে লিখতে হবে। পেশেন্টের ল্যাঙ্গুয়েজে পেশেন্ট যেন বুঝতে পেরে যে তার কি অপারেশন হচ্ছে। আমি পেশেন্টের হচ্ছে সিয়া ব্রেস্ট হয়েছে বা পেশেন্টের অ্যাম্পুটেশন করলাম, ঠিক আছে, পেশেন্ট জানে না আমি করে দিয়েছি, ঠিক আছে, তারপর তো মেডিকেল লিগাল কেসে যাবে। পেশেন্ট বলবে আমি তো জানি না, আমাকে অপারেশন করে দিয়েছি, যেটা হয় আমার কিডনি কেটে নিয়েছে আমি জানি না, ঠিক আছে, পেপারে বেরিয়ে গেল ডাক্তার কিডনি পাচার করে দিয়েছে। তাহলে পেশেন্ট যেন বুঝতে পারে যে তার কিডনিটা কেন কাটা হয়েছে, বিকজ নন ফাংশনিং কিডনি, তার জন্য তার নেফ্রেক্টমি করা হয়েছে, এটা যেন আইডিয়া থাকে। তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, কনসেন্টে আন্ডারস্ট্যান্ডিং পার্ট, পেশেন্ট বুঝতে পেরেছে। তারপর ভলান্টারিনেস, পেশেন্ট চায়, তুই যে পেশেন্টকে জোর করবি না তুমি অপারেশন করো, পেশেন্ট চাইছে না হার্নিয়া, আমি পেশেন্ট বলছে আমি অপারেশন করাবো, তুমি যাও চলে যাও, তোকে জোর করে চাগিয়ে তুলে ওটিতে তুমি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। পেশেন্ট চাই আমি অপারেশন করতে চাই, সেটাতেও ও সাইন করবে, পুরো জিনিসটার মধ্যেও সাইন করবে, ঠিক আছে। আর ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে পেশেন্ট বুঝতে পারছে, যেমন হচ্ছে 12 বছরের নিচে যদি হয়ে থাকে কনসেন্টটা যেন তার গার্জেন দেয়, 12 বছরের নিচের ক্যাপাসিটি নিয়ে বোঝার যে এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে। বয়স্ক লোকদের আছে, বা পেশেন্টটা যে প্রচুর বয়স্ক আনকনসাস, সেখানেও ফ্যামিলির লোকজনের কনসেন্ট নিতে হয়, ঠিক আছে। আর কনসেন্ট, কনসেন্ট মানে হচ্ছে কনসেন্টে পেশেন্ট পার্টি সাইন করবে, পেশেন্ট যদি কনসাস থাকে পেশেন্ট সাইন করবে, আর ডক্টর সাইন করবে, ডেট অ্যান্ড টাইম দেবে, এটা হচ্ছে কনসেন্ট, ইনফর্ম কনসেন্ট, ঠিক আছে। আর একটা পার্ট আছে, ডিসক্লোজারের একটা পার্ট আছে। ট্রিটমেন্ট তো দিলাম, ট্রিটমেন্টে কি কি জানাতে হয়, আমার কি ডিজিজ হয়েছে, ডিজিজে কি ট্রিটমেন্ট দিচ্ছি, আর কি কি ট্রিটমেন্ট হতে পারে এই ডিজিজের জন্য, এবং আমার এই ট্রিটমেন্ট দেওয়ার সময় কি কি কমপ্লিকেশন হতে পারে। গলব্লাডার অপারেশনে কি হতে পারে, বাইল ডাক্ট ইনজুরি হতে পারে, হার্নিয়াতে কি হতে পারে, মেশ ইনফেকশন বা রিকারেন্স হতে পারে, এইগুলো আমার বলতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার প্রি অপারেটিভ পেশেন্টকে হচ্ছে প্রিপেয়ার করবো, একটা পেশেন্টকে এইভাবে পুরো জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যে কোনো অপারেটিভ টেবিলে যখন বসবি এগুলো নিয়ে কোশ্চেন করতে হবে,
ল্যাব কলি দিয়ে শুরু করলি, বলে দিল ল্যাব কলি, তারপর শুরু করবে যে তুমি কি করবে, কি টেস্ট করবে, কেন করবে, জন্ডিস হলে কি করবে, ঠিক আছে? তো এই জিনিসটা পড়ে দিস, করে দিয়েছি, ঠিক আছে? ওকে।